তুই বড্ড দুষ্টু হয়ে গেছিস। কিসব উদ্ভট কথাবার্তা শিখছিস আজকাল। সে তো আমি জন্মের পর থেকেই ছিলাম, শুধু তোমাদের বোঝার ভুল ছিল আর কি। ইয়াকুব রাদিফ ফার্সি, আজরার ফুপি ইরা জামানের বড় ছেলে, সম্পর্কে ইসমামের বড় ভাই আর আজরার গৃহশিক্ষক। তবে আজরার সাথে তার সম্পর্ক গৃহশিক্ষকের থেকে বেশি বন্ধুত্বপূর্ণ। আজরা যদিও পড়ালেখার দিকে বেশ ফাঁকিবাজ, তবে পরীক্ষার আগের রাতে পড়ে 70% মার্কস নিয়ে পাশ করার মতো ছাত্রী সে। যদিও তার মার্কস নিয়ে কেউ তেমন একটা সন্তুষ্ট না, তবে আজরা নিজে বেজায় খুশি থাকে। এত দুষ্টুমি করেও যে এই মার্কস পাওয়া যায় তা দেখে সে নিজে আবেগে আপ্লুত হয়। আজরার হাতে এক গ্লাস শরবত দেখা গেল। ইয়াকুবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, এই দেখো, তোমার জন্য জিরোকাল দিয়ে বেলের শরবত বানিয়ে এনেছি। জিরোকাল দিয়ে বেলের শরবত কে বানায়? বেল তো সচরাচর মিষ্টি থাকে। আমার মনে হলো মিষ্টি কম হয়েছে, তাই একটু জিরোকাল দিয়েছি। তুমি খাবে না ইয়াকুব ভাই? তুই বানিয়েছিস আর আমি খাবো না? ইয়াকুব পরম তৃপ্তি নিয়ে বেলের শরবত খেলো। আজরা ততক্ষণে চেয়ারে বসে এক কাপ চা খেলো। এই মানুষ মরা গরমে কে চা খায়? চা না খেলে মাথা চক্কর দেবে ভাই। আমার মস্তিষ্ক সচল করবে এই এক কাপ জাদুর পানীয়। কি লজিক? ধন্যবাদ শরবতের জন্য। বোনটা কত যত্ন আত্মি করছে আমার। সে তো করতেই হবে, কারণ আমাদের মধ্যে পরবর্তী বিয়ের সিরিয়াল তোমার। আমি তোমার যত্ন করছি ঠিক সেভাবেই যেমনটা কোরবানি করার আগে গরুকে খাইয়ে দাইয়ে মোটা তাজাকরণ করা হয়, তারপর তার গলায় মালা পরানো হয়। হ্যাঁ হ্যাঁ, তেমনটাই মনে করতে পারো। ওরে দুষ্টু দুষ্টু রে, তোর মাথায় এসব চলে নাকি? অবশ্যই, সামনে তোমার বিয়ে। তোকে কে বললো সামনে আমার বিয়ে? এখনো তো মেয়েই খুঁজে পেলাম না। কিন্তু আমার কেন মনে হচ্ছে মেয়ে আশেপাশে আছে। একটু আশেপাশে চোখ বুলিয়ে দেখো, কত মেয়েই তো আছে। আশেপাশে চোখ বুলে কোনো মেয়ে নজরে আসছে না। আর তুই যার কথা বলছিস তোকে আমি চিনি না। যাই হোক, একটা চাকরি পেলে সাথে সাথেই তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। বিয়ে তো আমিও করতে চাই রে। সুন্দর একটা লাল টুকটুকে বউ হবে, আমায় ভালোবাসবে, একসাথে ঘুরে বেড়াবো, হাসবো, গাইবো। আহারে, কত স্বপ্ন। আচ্ছা ইয়াকুব ভাই, তুমি এত ভালো কেন বলো তো? আমি আবার ভালো হওয়ার মতো কি করলাম? তুমি সবসময় মিষ্টি একটা হাসি দিয়ে থাকো, তোমার মুখে সব সময় মিষ্টি কথা। তুমি তো সবার সাথে মিলেমিশে থাকো, সবার সাথে ভালো মতো কথা বলো। আচ্ছা তোমার ভাইটা কেন এমন? জন্মের পর ফুপি তার মুখে মধু দেয়নি? আমার তো মনে হয় না মধু দিয়েছিল, নিমপাতার রস দিয়েছিল বোধহয়, সাথে একটু মরিচ মিশিয়ে। সারাক্ষণ এমন নিমপাতার স্বাদের মতো মুখ করে রাখে। মনে হয় তোমার ভাই সারাক্ষণই নিমপাতার রস খায় আর শুধু ঝাল ঝাল গা জ্বালানো কথা, যার কারণে মুখটা সারাক্ষণই অমন প্যাঁচার মতো করে থাকে। তোর আবার ওর সাথে ঝগড়া হয়েছে নাকি? না, এমনি বললাম। ইসমাম একটু অন্যরকম, সবার সাথে সহজে মিশতে পারে না ছোট থেকে। ওর কথার ধরন হয়তো একটু বাঁকা, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার। কথা কম বলে মানে এই না যে তোর কথা তিক্ত। যাক, এখন তুমি শরবত শেষ করো। তো তোমরা এখানে কবে আসছো? এই তো আগামী সপ্তাহে, মানে সামনের মাসে। ও হ্যাঁ, এই এক সপ্তাহ পরেই তো মাস শেষ হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম। ও তাহলে তো নভেম্বরের 1 তারিখে উঠছো। তা কি ঘটনা আমাকে বলো না, পেট গুড়গুড় করছে। আরে ঘটনা তোকে এখন না, 1 তারিখে বাসায় আসার পরে কোনো একদিন বলবো। এখন তো জিনিসপত্র অগোছালো। যখন সব ঘর পরিষ্কার আর সাজানো হয়ে যাবে আর গৃহপ্রবেশ উপলক্ষে আসবে, আমি তখনই বলবো। আচ্ছা ঠিক আছে। এখন তাড়াতাড়ি উচ্চতার গণিত বইটা বের করতো, অনেকগুলো পড়া বাকি আছে। ইদানিং ফাঁকিবাজি বেশি করছিস। উচ্চতর গণিত দিয়েই কেন শুরু করতে হবে? যা বলছি একটু জলদি জলদি কর। পরের দিন বেশ ফুরফুরে মন নিয়ে আজরা কলেজে গেল। জুথি তাকে দেখে বলল, কিরে, এই ফুলের কাহিনী কিরে, বিস্তারিত বলতো। তুই সেটা বাদ দে, তোর মতো ঘষেটি খালা অনেক দেখেছি জীবনে। ইয়াকুব ভাইয়া চাকরি খুঁজছে, এখন বাড়ি থেকে বিয়ের চাপ দেবে নিশ্চয়ই। তা তুই? ওনাকে মুখ ফুটে কিছু বলার সাধ্য কি আমার আছে? আমার থেকে 8 বছরের বয়সে। আর বিষয়টা তেমন না যে ওনাকে না পেলে জীবন মরণ সংকট হয়ে যাবে। শুধু ভালো লাগে, এটাকে কোনো পরিণতি অবধি নেওয়ার মতো শক্তিশালী আবেগ না। দেখ, যেটা ভালো মনে করিস। আমি হলে চুপ করে গিয়ে বলে ফেলতাম, ওগো শুনেছেন, আপনি কবে আমার বাচ্চার বাবা হবেন বলুন তো? সচেতন মা হিসেবে ওদের পড়ালেখার দেরি করতে চাই না আমি। যাকে শুধু ভালো লাগে তার সাথে থাকতে পারবি? তুই তো দেখি বাচ্চা অবধি চলে গিয়েছিস। একবার শুধু এইচএসসি দিতে দে, একটা সুন্দর স্বামী দেখে বিয়ে করে নিব, যার বাগানে হাজার হাজার বিদেশি জাতের ফুল থাকবে। তারপর সারা দিন তার পিছু ছাড়বো না, আঠার মতো লেগে থাকবো, আর দিনে রাতে গুনে গুনে
87টা চুমু দিব। 87টা কেন নির্লজ্জ মেয়ে? এর বেশি দিলে আবার প্রেমে টেমে পড়ে যেতে পারে। পুরুষ মানুষ হচ্ছে সোডিয়ামের মতো, যাকে তাকে দেখেই তাদের প্রেম পায়, তাই রিস্ক নিব না। পরে দেখা গেল চাকরি বাকরি ছেড়ে আমার পিছে পড়ে রইল, গায়ে পড়ে আল্লাদের লটর পটর, অসহ্য আর বিরক্ত করার। আমি না হয় ছাড়তে বললে এটা মানায় লজ্জা নারীর ভূষণ, তাই বলে পুরুষ মানুষ কেন লেগে থাকবে না? তোর কথা যে টেকনাফ থেকে তেঁতুলিয়া কখন চলে যায় তা আমার ধারণার বাহিরে। মাফ করে দে, আমি আর জিজ্ঞেসই করবো না। আজরা বাসায় ফেরার পথে ভাবলো দোকান থেকে কিছু একটা খাবার কিনে নেওয়া উচিত বিকেলের জন্য। যেই দোকানের দিকে যাবে তখনই পেছন থেকে কেউ বলল, তোর সাথে কথা আছে। এখান থেকে দৌড়ে পালানোর চিন্তা করলে তুলে আসলামদের বাগানের চোরাবালিতে ডুবিয়ে মারবো তোকে। আজরার ফুপির বাড়িটার সব কাজ শেষ হয়েছে। ডুপ্লেক্স বাড়ি, সামনে ছোট্ট একটা বাগান, আর বাগানে একটা নান্দনিক পুকুর রূপে সুইমিং পুল। তার ফুপা শেষ পর্যন্ত নিজের শৌখিনতা সর্বোচ্চ কাজে লাগাতে পেরেছেন। বাড়িটা খুবই চমৎকার ভাবে তৈরি হয়েছে। রাস্তা সংলগ্ন বাড়ি হওয়ার কারণে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। সম্পূর্ণ বাগানটা ফুলে ফুলে সজ্জিত, গাছপালায় ঘেরা। 3 বছর সময় তো আর এমনি এমনি অতিবাহিত হয়নি। ভেতরেও বাড়িটা বেশ সুন্দর। নিচতলায় 4টা রুম, সাথে বসার ঘর, রান্নার ঘর, আর উপরের তলায় সবগুলো শোবার ঘর হিসেবে ব্যবহার করা হবে। বর্তমানে পুরো বাড়িতে আসবাবপত্র বলতে কিছুই নেই, খালি শান্ত ধুধু মরুভূমি লাগছে। দোতলার একটা রুমে চেয়ার পেতে বসে আছে আজরা, আর তার সামনে ইসমাম। আজরার এখন বেশ বিরক্ত লাগছে। বাড়ির ভেতরে এত নীরবতা যে নিঃশ্বাসের শব্দ পর্যন্ত চারিদিকে প্রতিধ্বনিত হয়ে আবার কর্ণগোচর হচ্ছে। ফুপির এই হাফ মেন্টাল ছেলেটা আধা ঘন্টা ধরে তাকে বসিয়ে রেখেছে, অথচ কোনো কথা বলছে না, শুধু তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে, যেন এখনই ফাঁসির আদেশ দিবে আর সে আজরাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে ফাঁসির মঞ্চ অবধি। আরে আজকে আবার কি অপরাধ করলাম? কালকে আমার বাসায় গিয়ে একটা ঝামেলা করে তার মন ভরেনি দেখছি, এখন আবার এখানে এনেছে ঝামেলার লেজ খুঁজতে। আজরাকে অবাক করে দিয়ে নীরবতা ভেঙে ইসমাম কোমল কণ্ঠে বলল, তোর ডান হাতটা দেখা দেখি। আজরা কিছুটা চমকে গেল। ইসমামের দিকে তাকিয়ে মনে মনে বলল, আরে এই হাফ মেন্টালটার মনে আবার আমার জন্য এত মায়া কবে থেকে উঠলো? ডান হাতের ক্ষত দেখতে চাইছে। ঠিক এই মুহূর্তে আজরা অনুতপ্ত বোধ করলো, হয়তো লোকটাকে কালকে বেশি বলে ফেলেছে। প্রকৃতপক্ষে একজনের বাসায় অনেকদিন না যাবার পর যদি সেই বাড়ির লোকজন সেদের ডেকে এনে হঠাৎ করে যদি এভাবে রেগে কথা বলে আর অবজ্ঞা করে, তাহলে আগন্তুকের খারাপ লাগারই কথা। আর সে যদি তার আত্মীয় হয় তবে খারাপ লাগাটা কিছুটা স্বাভাবিক বিষয়ের মধ্যে পড়ে, আর উদ্বেগের বিষয়ও বটে, কারণ আত্মীয়দের থেকে দূরে পালানো অসম্ভব। আজরা হাতটা বাড়িয়ে দিল। ইসমাম তার ডান হাতটা উঁচু করে দেখলো। আজরা আবার অবাক হলো। কি ব্যাপার? এই লোক হাতের ক্ষত দেখছে না, তাহলে কি দেখছে? তোর ডান হাতের উপরের দিকে একটা তিল আছে দেখছি। হ্যাঁ আছে তো। না কিছু না, শুনলাম হাত কেটেছিস কেন? কেটেছিস মানে কি? এমনি দুর্ঘটনাবশত কেটে গিয়েছে। কিন্তু ক্ষতটা দেখে তো মনে হচ্ছে এটা দুর্ঘটনাবশত না, কোনো কিছু জোরে চেপে ধরার কারণে একটা লম্বা আঁচড় হয়েছে। আঁচড়টা আবার বেশ গভীর। বয়ফ্রেন্ডের জন্য হাত কেটেছিস নাকি? আজের সামনে তাকালো না, চোখ বন্ধ করে রাগ দমন করার চেষ্টা করলো। এই ছেলের উল্টাপাল্টা কথা তার রাগের অগ্নিতে ভ্রূগর্ভস্থ তেল হিসেবে কাজ করছে। তবে আজরা তাকে এই আগুনের উষ্ণতা থেকে সুখের সন্ধান করতে দিবে না। এতক্ষণ মনে যে ভালো ভাবনাগুলোর উদয় হয়েছিল তার একটাও এই হাফ মেন্টালের প্রাপ্য না। এই লোকের প্রাপ্য হচ্ছে শুধু গালিগালাজ আর বকা। এই কেমন কথা? আমার আবার বয়ফ্রেন্ড থাকতে যাবে কেন? আরে বুঝতে পেরেছি, আমার থেকে লুকিয়ে লাভ নেই। টিনেজে আবেগী ছেলে মেয়েরা এমন করেই থাকে। আমরাও তো এই বয়স পার করে এসেছি। ঠিক, পার তো করেই এসছেন বটে। মাত্র 3 বছরই তো, সব কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? তা কয়বার হাত কেটেছেন টিনেজে? ইসমাম বুকে হাত ভাঁজ করে টান টান করে বসলো। তেরা হেসে বলল, এই যে কয়বার কেটেছিস তার থেকে একবার কম। আপনি কি বলতে চান? আমার থেকে কি আর লুকানো যাবে? আজরা দাঁত কটমট করে জোরে একটা নিঃশ্বাস ছাড়লো, নাকের পাটে ফুলিয়ে রেখেছে। সে হাসতে হাসতে মাথা নেড়ে বলল, হ্যাঁ,
তা তো বুঝলাম বটে, লুকিয়ে লাভ নেই, কারণ আপনি এক লাইন বেশি বোঝেন সর্বদাই। সবকিছুতে এক লাইন বেশি বুঝতে বুঝতেই তো আপনার এই অবস্থা। দিন দিন শুকিয়ে পাটকাঠি হয়ে যাচ্ছেন, আবার চোখে চশমাও লাগাতে হচ্ছে। কিছুদিন পর আপনাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে থাকার ব্যবস্থা করে দিতে হবে, কিন্তু পরে দেখা গেল ওরা আপনার আচরণের কারণে বিরক্ত, কারণ ওই রোগগুলো তো আর ওরা সেধে জীবনে আনেনি। স্বেচ্ছায় পাগল হওয়া লোক বেজায় বিরক্তির উদ্রেক করে। আচ্ছা, অ্যাডাল্ট লোকেদের জায়গা কোথায় তাহলে? পাবনায় পাগলের হাসপাতালে? এতগুলো তিক্ত কথা শ্রবণে আসার পরও ইসমামের মধ্যে তেমন ভাবাবেগ নেই। সে সেভাবেই শয়তান হয়ে বসে রইল। অধরের কোণে খানিকটা তাচ্ছিল্যের হাসি। হ্যাঁ, তুই ছোট মানুষ হওয়ার পরও বেশ কথা বলতে পারিস। এত কথা কোথায় শিখলি বলতো? কথা কি কারো শেখানো জিনিস? এগুলো বুদ্ধিমত্তা দ্বারা তৈরি। আমার মনে হয় আপনার এটার খুব অভাব আছে। ইসমাম এবার চেয়ারে কিছুটা আরাম করে বসলো। পায়ের উপর পা তুলে পা নাড়তে নাড়তে বলল, আজকে তোর ভাই ক্যাম্পাসে আমাকে অনেকবার জিজ্ঞেস করলো, কিছুটা শাসন করলো বটে। হুমকি স্বরূপ বাক্য। আমি নাকি তোকে বকেছি আগের বারের মতো, যার কারণে তুই নাকি তেতে গিয়েছিস, কেঁদে কেটে নদী করেছিস। আমার উচ্চস্বরে কথা অনেক অপছন্দের, তবু কিছু বলতে পারিনি। তাহলে আমার কি হবে রে আজরুস? কালকে তুই যে ব্যবহারটা করলি, বাড়ি আসা মেহমানের সাথে কি লোকজন এরকম ব্যবহার করে? আমার তো মনে হয় মেজো মামা তোকে ভালো শিক্ষা দিয়েছিল, কিন্তু তুই গোল্লায় গিয়েছিস। আপনি আমাকে বকেননি ইসমাম ভাই, এটা কিভাবে বলতে পারলেন? গতকাল কি তাহলে আমাকে ভূত পেতে বকা দিয়েছিল? ওটা বকা ছিল। তুই চুরি করেছিলি, আমি তোকে প্রথমে ভালো মতো একটু জিজ্ঞেস করেছিলাম। এর প্রত্যুত্তরে ঘাড়তেরামি শুরু করলো কে? কি সিরিয়াসলি? আমি ঘাড়তারামি করি? সবচেয়ে বড় ঘাড়তারা আমাকে এ কথা বলছে। এবার আমার হাসি পাচ্ছে। ঘাড়তেরামি করিসনি? ইসমাম এবার দাঁতে দাঁত চেপে বলল, তুই ঘাড়তেরামি করিসনি তাই না? রাস্তায় ফুলগুলো আমার মুখের উপর ছুঁড়ে ফেলে এসেছিস সেটাও মানলাম। তোর বাসায় যাওয়ার পর আমার সাথে এমন একটা ব্যবহার করলি সেটাও মানলাম। তারপর রাত বিরেতে ফুলগুলো খালি প্লটে ছুঁড়ে ফেলার মানে কি? কাচের জার সহ ইচ্ছে করে ফেলেছিস। তোর ভাই আবার আমাকে উচ্চস্বরে শাসাচ্ছে, বেয়াদব বোনের হয়ে ওকালতিও করছে। দেখ তো হাতে কি হয়েছে। ইসমাম ক্রোধে ফুঁসছে। ইসমাম তার বাম হাতটা দেখালো। ইসমামের বাম হাতে একটা ক্ষত, তবে সেটা সামান্য, একটা আঙ্গুলে মাত্র। আপনার আবার হাত কাটলো কিভাবে? প্রেমিকার জন্য কেটেছেন নাকি? প্রেমিকার জন্য না, অপ্রেমিকার জন্য। তুই কালকে আমার দেওয়া ফুলগুলো ফেলে দিলি কেন? সেটা আবার আপনার দেয়া ফুল কিভাবে হলো? সেগুলো তো আমি ছিঁড়েছিলাম। আপনি শুধু ওগুলো নেবেন না বলেই তো আমাকে ফিরিয়ে দিয়েছেন। তুই যে একটা গর্ধব, এটা কি সবসময়ই কাজে কর্মে প্রমাণ করে যাবি? সারাক্ষণ শুধু তিরিং বিরিং করে বেড়াস, কিন্তু তোর করটিতে মগজের জায়গায় আছে 1450 গ্রামের ঘাস মিশ্রিত গোবর। তুই তো সবগুলো রঙের ফুল নিসনি, লাল রঙের ফুলটা ছিঁড়তে পারিসনি। কিন্তু আমি তো তোকে লাল রঙের ফুলটাও ছেড়ে দিয়েছিলাম। ভাবলাম ছোট মানুষ, শুধু তো ফুলই চেয়েছিল, তাই মায়া হয়েছিল। কিন্তু তোর মতো চোরের উপর মায়া দেখানো আমার ভুল হয়ে গিয়েছে, বড় ভুল। এই বেশি বাড়াবাড়ি রকমের ভুলটা করার কারণে এখন নিজের উপরই রাগ হচ্ছে আমার। এটা কেমন কথা? আপনি জুতা মেরে মালা দান করছেন, আবার বাহাদুরিও করছেন। এ আমি মানি না। ফুল যখন দিবেনই, তাহলে আপনি কালকে বকছিলেন কেন? ভালো করে বললেই তো পারতেন যে ফুলগুলো আর ছিঁড়ে নষ্ট করিস না, এগুলো আমি লাগিয়েছি। এতটুকু কথা বলতে আপনার কেন এত গায়ে বাঁধে বলুন তো? আপনি প্রচন্ড পরিমাণে ইগোস্টিক মানুষ, তা কি জানেন? কথাটা আজরা বেশ জোরে বলল। সেই কথাটা প্রতিধ্বনি হয়ে তাদের উভয়ের কানেই যেন বাজি ফাটালো। আমার সামনে এত জোরে জোরে কথা বলবি না, এটা আমার একদম পছন্দ না। আমি জোরে কথা বলছি না, আপনি কথা বলার জন্য ভুল জায়গায় নির্বাচন করেছেন। কালকে অত রাতে কানে ফোন ধরে দাঁড়িয়েছিলি কেন? রাত তখন আনুমানিক 2টা হবে। তাতে আপনার কি? তাহলে মামাকে বলবো তার মেয়ে রাত বিরাতে প্রেম করে বেড়াচ্ছে। গেও ভূতের মতো এসব ধারণা একদম রাখবেন না। রাত বিরেতে ফোন কানে নেয়া মানেই যে সে প্রেমিকের সাথে ফোনালাপে মগ্ন, এমন তো না।
হতে পারে না আমি কারো গুরুত্বপূর্ণ কিছু শুনছিলাম অথবা নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছিলাম। সব সময় বেশি বাড়াবাড়ি করেন কেন? আপনি কি আমার অভিভাবক নাকি?